দেখো, এতক্ষণ প্রফিটেবিলিটি রেশিওর উপরে বলেছি, তারপরে লিকুইডিটি রেশিওর ব্যাপারে বলেছি, ঠিক আছে, এগুলো বলেছি। সলভেন্সির ব্যাপারে বলে দিয়েছি যে সলভেন্সি পার্টে 3টে পার্ট বলে দিয়েছি। এখন একটি অ্যাক্টিভিটি রেশিও, মোট 4টে পার্ট রয়েছে। আমি আগেও সেগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি, আমি আজকে লাস্ট করাচ্ছি। তো এখানে দেখো স্টক টার্নওভার রেশিও, স্টক টার্নওভার রেশিওর যে সূত্রটা আছে, স্টক টার্নওভার রেশিওর সূত্রটা, তো স্টক টার্নওভার রেশিওর সূত্রটা হচ্ছে, দেখো স্টক টার্নওভার রেশিওর সূত্রটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, cost of goods sold divided by average inventory, average inventory। তাহলে cost of goods sold divided by average inventory, তাহলে cost of goods sold কত আছে? cost of goods sold, দেখো এখানে কিন্তু আমি cost of goods sold দেখতে পাচ্ছি না। যে cost of goods sold আমাকে বের করে নিতে হবে। cost of goods sold কত, cost কিভাবে বের করব? যে আমরা cost of goods sold এর দু রকম সূত্র শিখেছিলাম, একটা হচ্ছে সেলস মাইনাস ক্লোজিং স্টক, আরেকটা হচ্ছে মানে সেলস মাইনাস ক্লোজিং স্টক, এটাও শিখেছিলাম, অথবা ওপেনিং স্টক, ওপেনিং স্টক প্লাস পারচেজ, ঠিক আছে, প্লাস এনি ডাইরেক্ট এক্সপেন্সেস, এক্সপেন্সেস মাইনাস ক্লোজিং স্টক, ঠিক আছে, মাইনাস ক্লোজিং স্টক। তাহলে ওপেনিং স্টক কত? ওপেনিং স্টক দেখো এখানে বলেছে স্টক at the beginning of the year 10,000, ঠিক আছে, তাহলে স্টক at the beginning of the year 10,000, তাহলে স্টক কত? 10,000 টাকা বলে দিয়েছে, ঠিক আছে, প্লাস পারচেজ কত? পারচেজ দেখো এখানে, পারচেজ দেখো 25,000 বলে দিয়েছে পারচেজ, ঠিক আছে। আচ্ছা, এনি ডাইরেক্ট এক্সপেন্সেস, দেখো ক্যারেজ হচ্ছে আমার ডাইরেক্ট এক্সপেন্সেস, ঠিক আছে, এটা যেমন ডাইরেক্ট এক্সপেন্সেস, তার সাথে সাথে আমার ডাইরেক্ট এক্সপেন্সেস কিন্তু তোমার যদি ওয়েজেস থাকতো, ওয়েজেস ডাইরেক্ট এক্সপেন্সের মধ্যে পড়ছে, ঠিক আছে, মাইনাস ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক কত? ক্লোজিং স্টক 5,000 টাকা বলে দিয়েছে, তাহলে মাইনাস 5,000 টাকা, তাহলে যোগ বিয়োগ করে তাহলে 35,000, তাহলে রুপিস 27,500, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বেরিয়ে গেল, কস্ট অফ গুডস সোল্ড বেরিয়ে গেল 27,500। আর অ্যাভারেজ ইনভেন্টরি কত? অ্যাভারেজ ইনভেন্টরি কিন্তু সেটা, দেখো অ্যাভারেজ ইনভেন্টরি কাকে বলে? অ্যাভারেজ ইনভেন্টরি হচ্ছে ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইড বাই 2। ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক, মানে ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইড বাই 2, ডিভাইড বাই 2, ঠিক আছে। এবার ওপেনিং স্টক কত? দেখো ওপেনিং স্টক আছে রুপিস 10,000 প্লাস রুপিস 5,000 ডিভাইড বাই 2, কত আসছে? রুপিস 7,500, ঠিক আছে। তাহলে এখানে তাহলে 27,000 টাকা, তাহলে এইটা যোগ করে হচ্ছে 27,500 ডিভাইড বাই 7,500, এটা ক্যালকুলেট করলে হয় 3.66 টাইমস অর 4 টাইমস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার বেরিয়ে গেল, ঠিক আছে। তো করেছি, এটা এটা 32,500 টাকা হবে, ঠিক আছে, এটা বলতে ভুল হয়েছে, 32,500 হবে। আচ্ছা, এটা 32,500 হবে, তাহলে 32,500 ডিভাইড বাই
7,500, তাহলে 4.33 টাইমস, ঠিক আছে, 4.33 টাইমস, ঠিক আছে, এটা স্টক টার্নওভার রেশিও। দেখো এই অঙ্কটা, এখানে দেখো সবার আগে ডেপ্ট ইকুইটি রেশিও বের করতে বলেছে। তাহলে ডেপ্ট ইকুইটি রেশিওর সূত্রটা কি? ডেপ্ট ইকুইটি রেশিওর সূত্রটা হচ্ছে লং টার্ম ডেপ্ট by shareholder fund. divided by shareholder fund. shareholder fund, তো লং টার্ম ডেপ্ট ডিভাইডেড shareholder fund, তাহলে লং টার্ম ডেপ্ট কত হচ্ছে? লং টার্ম ডেপ্ট শুধু লোন আছে দেখো 2,40,000, আর শেয়ার হোল্ডার ফান্ড দেখো কত আছে এখানে। শেয়ার হোল্ডার ফান্ড হচ্ছে শেয়ার ক্যাপিটাল আছে, এখানে প্রফিট এন্ড লস আছে, ঠিক আছে, এগুলো আছে, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে লং টার্ম ডেপ্ট লোন পড়ছে, লোন 15%, পার্সেন্টটা ধরবো না, দেখো তাহলে লোন লং টার্ম ডেপ্ট লোন পড়ছে ডিভাইড বাই শেয়ার হোল্ডার ফান্ডের মধ্যে কি পড়ছে? শেয়ার হোল্ডার ফান্ডের মধ্যে পড়ছে হচ্ছে শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে, আর কি পড়ছে? রিজার্ভ আর প্রফিট এন্ড লস, রিজার্ভ এন্ড প্রফিট এন্ড লস, ঠিক আছে, ঠিক আছে, জেনারেল রিজার্ভ আর প্রফিট এন্ড লসটা পড়ছে, ঠিক আছে, আর কি পড়ছে? আর এখানে প্রিলিমিনারি এক্সপেন্সটা লেস হবে, লেস মানে এই রিজার্ভ এন্ড প্রফিট এন্ড লস থেকে প্রিলিমিনারি এক্সপেন্সটা লেস হবে, ঠিক আছে, প্রিলিমিনারি এক্সপেন্সটা লেস হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার অ্যামাউন্ট গুলো কত কত আসছে? লোন, লোন 2,40,000, এটা নিচে নেমে গেছে, 2,40,000 হচ্ছে লোন, ঠিক আছে। আচ্ছা ডিভাইড বাই শেয়ার হোল্ডার ফান্ড, শেয়ার ক্যাপিটাল কত আছে? শেয়ার হোল্ডার ফান্ড মানে আছে শেয়ার ক্যাপিটাল কত আছে? 2 লাখ টাকা আছে, 2 লাখ টাকা প্লাস আর কত আছে এখানে 80,000, 1,20,000 এগুলো বসবে, ঠিক আছে, তাহলে 80,000 প্লাস 1,20,000 আর কত, আর কি হবে মাইনাস প্রিলিমিনারি এক্সপেন্স কত 20,000 টাকা, ঠিক আছে, তাহলে 20,000 টাকা বসলো। তাহলে এখানে কত হচ্ছে তাহলে এ করলে 2,40,000, তাহলে রুপিস 2,40,000 ডিভাইড বাই কত হচ্ছে 2,80,000, 3,00,000, 4,00,000 থেকে 20,000 টাকা বাদ, তাহলে 3,80,000 টাকা, রুপিস 3,80,000 টাকা, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার কত হচ্ছে? 2,40,000 ডিভাইড বাই 3,80,000 করলে তাহলে অ্যান্সারটা হবে 0.63, 0.63:1, এটাও করা যায়, অর 0 অথবা 63.15% এই ক্ষেত্রে করা যায়, মানে ডেপ্ট ইকুইটি রেশিও এগুলোর ক্ষেত্রে করা যায়, ঠিক আছে। আচ্ছা তাহলে আচ্ছা এবার দেখো তাহলে এখানে দেখো ফার্স্ট অ্যান্সারটা দেখো মিলে গেছে, এখানে 12:9 আছে, এটাও করা যাবে, 12:19 করলেও এটা 0.63:1 বেরোবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও, দেখো নেক্সট বলেছে ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও, এটা কিন্তু আমি শেখাইনি, ঠিক আছে, এটা মানে শেখাইনি বলতে রুলসটা আমি সূত্রটা আমি বলিনি, খুব কমই থাকে, তাহলে এর সূত্রটা কি দেখো আমি বলে দিচ্ছি, এটা লিখে নেবে, ঠিক আছে। ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও সূত্রটা হচ্ছে যে নেট সেলস অথবা নেট সেলসও বলা যাবে অথবা কস্ট অফ সেলস, cost of sales divided by net sales or cost of sales divided by working capital, working capital, ঠিক আছে। এবার ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি? ওয়ার্কিং ক্যাপিটালের মানে হচ্ছে কারেন্ট অ্যাসেটস থেকে কারেন্ট লায়াবিলিটিসটা বাদ দিলে ওয়ার্কিং ক্যাপিটাল বেরিয়ে আসে, এটা আমি একটু বলে দিই যে ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে, আমি বলে দিচ্ছি ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে যে ওয়ার্কিং ক্যাপিটালের এরিয়াটা হচ্ছে কারেন্ট অ্যাসেটস থেকে যদি
কারেন্ট অ্যাসেটস থেকে কারেন্ট লাইবিলিটিস যদি বাদ দিই, কারেন্ট লাইবিলিটিস যদি বাদ দিই তাহলে কিন্তু আমার বেরিয়ে চলে আসে হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে, এবারে তাহলে সবার আগে আমি দেখি একটু যে এখানে নেট সেলস কত, সেলস দেওয়া আছে কি না, ঠিক আছে, বা কস্ট অফ সেলস দেওয়া আছে কি। দেখো এখানে নেট সেলস বা কস্ট অফ সেলস এটা যদি আমাকে বের করতে হয় তাহলে কিন্তু আমাকে এটা বের করতে থাকে আমাকে ইনফরমেশন দেখতে হবে যে কি ইনফরমেশন দেওয়া আছে। দেখো এখানে ইনফরমেশন যেখানে দেওয়া আছে সেটা কিন্তু ডেটার্স এর ইনফরমেশন দেওয়া আছে। ডেটার্স টার্নওভার যদি রেশিও আমাকে বের করতে হয় কিন্তু সেলস লাগবে, কিন্তু এখানে সেলস এর ইনফরমেশন আমাকে একটা আদার্স ইনফরমেশন মানে একটা ইনফরমেশন মিসিং ছিল, সেটা হচ্ছে ক্রেডিট সেল। তো ক্রেডিট সেলস 3,60,000। ঠিক আছে, তাহলে এখানে ক্রেডিট সেলস থেকে নেট সেলস ধরবো, তো ওয়ার্কিং ক্যাপিটালটা কিভাবে বের করবো? ওয়ার্কিং ক্যাপিটালের সূত্রটা হচ্ছে যে কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট অ্যাসেটস আমি কাকে বলবো? তাহলে এই কটাকে বলবো আমরা কারেন্ট অ্যাসেটস। ঠিক আছে, এই কটাকে বলবো আমরা কারেন্ট অ্যাসেটস। তাহলে ক্যাশ প্লাস স্টক, ঠিক আছে, প্লাস বিলস রিসিভেবল, ঠিক আছে, প্লাস ডেটার্স, ঠিক আছে, মাইনাস আমরা কারেন্ট লায়াবিলিটিস কাকে বলবো? বিলস পেয়েবল আর ক্রেডিটার্স। বিলস পেয়েবল আর ক্রেডিটার্স কারেন্ট লায়াবিলিটিস। তাহলে বিলস পেয়েবল আর ক্রেডিটার্স, তাহলে আমি এক ব্র্যাকেটের মধ্যে করে দিচ্ছি বিলস পেয়েবল আর ক্রেডিটার্স কে আমরা কারেন্ট লায়াবিলিটিস। ঠিক আছে, এবার তাহলে আমার ভ্যালু গুলো কত? তাহলে এই কটা হচ্ছে ভ্যালু। তাহলে ভ্যালু হচ্ছে তাহলে 1,00,000 প্লাস 80,000, 40,000 আর 1,40,000 মাইনাস এবার এর ভ্যালুটা কত আছে? এটা ভ্যালু, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। তাহলে ক্যালকুলেট করে কত বেরোচ্ছে? রুপিস 2,60,000। তাহলে রুপিস 2,60,000 বেরোচ্ছে। ঠিক আছে, রুপিস 2,60,000 বেরিয়ে চলে আসলো। তাহলে এখানে তাহলে কত বেরোচ্ছে? তাহলে ইকুয়াল টু দিয়ে নেট সেলস তাহলে কত বেরোলো? নেট সেলস রুপিস 3,60,000 ডিভাইড বাই রুপিস 2,60,000। তাহলে কত বেরোচ্ছে? 1.38 টাইমস। ঠিক আছে, এটা 1.38 টাইমস, এটা অ্যান্সার হবে 38 হবে। ঠিক আছে, 1.38 টাইমস। ঠিক আছে, তাহলে এটা বেরিয়ে গেল ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। ঠিক আছে, এটাকে নিচে করে দিচ্ছি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও বেরিয়ে চলে আসলো। এবার কি বলেছে? ডেটার্স টার্নওভার রেশিও। তাহলে ডেটার্স টার্নওভার রেশিও আমি একটু বলে দিই। লাস্ট ডেটার্স টার্নওভার রেশিও বা ডেটার্স টার্নওভার রেশিও সূত্রটা হচ্ছে যে অ্যানুয়াল credit sales credit sales divided by by average account debtors. receivable. Average debtors, ঠিক আছে, average debtors। তাহলে অ্যানুয়াল ক্রেডিট সেলস কত আছে? অ্যানুয়াল ক্রেডিট সেলস হচ্ছে একটু আগে দেখো 3,60,000 টাকা। তাহলে ইকুয়াল টু দিয়ে তাহলে এটা লিখলাম 3,60,000 টাকা আর ডিভাইড বাই এখানে অ্যাভারেজ ইনভেন্টরি, অ্যাভারেজ ডেটার, সরি অ্যাভারেজ রিসিভেবল বা অ্যাভারেজ ডেটার বের করতে হবে না, কারণ এখানে ওপেনিং আর ক্লোজিং দেওয়া নেই। এখানে শুধুমাত্র দেওয়া আছে কি? শুধুমাত্র দেখো ডেটার্স দেওয়া আছে, বিল রিসিভেবল দেওয়া আছে। তাহলে এর কোনো অ্যাভারেজ করতে হবে না। এই কারণ বিল কারা দেয়? ডেটার্স দেয়। তাহলে ওর ভ্যালু গুলোকে যোগ করে এখানে বসে যাবে, জাস্ট বসে যাবে।
ঠিক আছে, তাহলে কত হচ্ছে? তাহলে দেখো, তাহলে এই দুটোকে যোগ করে তাহলে কত আসছে? তাহলে রুপিস 3,60,000 ডিভাইড বাই রুপিস 1,80,000। ঠিক আছে, আর তাহলে কত হচ্ছে? ইকুয়াল টু 2 টাইমস। এবার 2 টাইমস দুবার আবর্তন হচ্ছে। এবার যদি আমি আহ, মানে অ্যামাউন্ট রিসিভেবল বের করি, মানে এবার যদি আমি যে গ্যাপটা আমি তোমাদের শিখিয়েছিলাম প্রথমের দিকে, মনে আছে তোমাদের? জানি না মনে আছে কিনা, যে এই এরিয়াটা যেটা শিখিয়েছিলাম, যে আহ, এই যে অ্যামাউন্ট পেয়েবল শিখিয়েছিলাম, এই যে অ্যামাউন্ট কালেকশন পিরিয়ড যেটা শিখিয়েছিলাম প্রথম দিন, তাহলে অ্যামাউন্ট কালেকশন পিরিয়ড যদি আমি এখানে যাই, তাহলে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে অ্যামাউন্ট কালেকশন পিরিয়ডটা যদি আমি এখানে অ্যাপ্লাই করে দিই, তাহলে এখান থেকে এখানে অ্যান্সারটা বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি সেই সূত্রটা অ্যাপ্লাই করে দিই, তাহলে এখানে কত বেরোচ্ছে? 12 মান্থস ডিভাইডেড বাই 2 টাইমস, তাহলে কত বেরোচ্ছে? 6 মান্থস বেরিয়ে আসছে। অথবা আমি যদি এখানে 12 মান্থস না করে যদি আমি 365 দিয়ে করি, তাহলে 180 সামথিং আসবে, 181 182 এরকম আসবে। তাহলে এইটা হচ্ছে আজ পর্যন্ত যেগুলো শেখালাম, সেগুলো সবটাই তোমাদের রেশিওর উপর বেস করে শেখালাম। তাহলে রেশিওর আমি আরেকবার একটু প্রথম থেকে বলি। রেশিওর কিন্তু যে পার্টগুলো আমি তোমাদের শিখিয়ে দিয়েছি, তার মধ্যে এই কটা পার্ট, অঙ্ক অনেকগুলো করিয়েছি, তাই বলি এই কটা তোমাদের অঙ্কগুলো কিন্তু ভালো করে জানতে হবে। এই কটাই তোমাদের অ্যাক্টিভিটি রেশিওর মধ্যে ডেটর্স টার্নওভার রেশিও অঙ্ক করিয়েছি প্রথম দিন ধরে বুঝিয়েছিলাম। ঠিক আছে, নেক্সট আমি ক্রেডিটার্স টার্নওভার রেশিও সম্পর্কে আমি আলোচনা করেছি, স্টক টার্নওভার রেশিও সম্পর্কে আমি আলোচনা করেছি। এই তিনটে রেশিও তোমরা একটু ভালো করে পড়বে। নেক্সট আমি এখানে কিন্তু সলভেন্সি রেশিওর মধ্যে আমি এখানে আলোচনা করেছিলাম ডেট ইকুইটি রেশিওটা। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমি প্রফিট রেশিও সম্পর্কে আলোচনা করেছি। আচ্ছা, এবার লিকুইডিটি রেশিওর মধ্যে কারেন্ট রেশিও আর লিকুইডিটি হবে না, লিকুইড রেশিও হবে, লিকুইড রেশিও। ঠিক আছে, লিকুইড রেশিও। ঠিক আছে, আচ্ছা, আলোচনা করেছি। তো প্রফিটেবিলিটি রেশিওর মধ্যে গ্রস প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও, অপারেটিং রেশিও, এগুলো আলোচনা করেছি। এবার তোমাদের মেইনলি জায়গাগুলো হচ্ছে, অনেক সময় দেখতে পাবে যে এরকম রেশিও থাকবে, ধরো এরকম রেশিও হট করে দিয়ে দিল যে কারেন্ট অ্যাসেটস টু ফিক্সড অ্যাসেটস রেশিও। তাহলে আগে আছে কারেন্ট অ্যাসেটস, পরে আছে ফিক্সড অ্যাসেটস। তাহলে কি হবে? ধরো এটার উপর যদি আমি এটার উপর বেস করে যদি বলি, ধরো এই অঙ্কটার ক্ষেত্রে যদি এই অঙ্কটার ক্ষেত্রে যদি বলে যে এরকম একটা অঙ্ক দিয়ে দিল, দিয়ে বললো কারেন্ট অ্যাসেটস টু ফিক্সড অ্যাসেটস রেশিও। ধরো এই অঙ্কটার ক্ষেত্রে আমি বলি যদি এরকম দেয় যে কারেন্ট অ্যাসেটস টু কারেন্ট অ্যাসেটস, বা কারেন্ট অ্যাসেটস তো দেবে না, এরকম দেবে ফিক্সড অ্যাসেটস টু কারেন্ট অ্যাসেটস রেশিও, কারেন্ট অ্যাসেটস রেশিও। তাহলে যখন ফিক্সড অ্যাসেটস টু কারেন্ট অ্যাসেটস রেশিও বলবে, এই সব অঙ্কগুলোর ক্ষেত্রে ঘাবড়ে যাবে না, এরকম রেশিও পাওনি কিছুই করতে হবে না, এটাকে এটাকেই লিখবে। কি আছে আগে? কি আছে আগে? ফিক্সড অ্যাসেটস আছে, পরে কি আছে? পরে কারেন্ট অ্যাসেটস। তাহলে ডিভাইড করবে, তাহলে আগে ফিক্সড আছে, পরে কারেন্ট অ্যাসেটস, দিয়ে এটা কি, এটা রেশিও চলে আসবে। তাহলে সূত্র কি বেরোলো? তাহলে এটার যদি আমি বের করি, তাহলে ফিক্সড অ্যাসেটস কি কি আছে? এই তিনটে ফিক্সড অ্যাসেটস আছে, চারটে ফিক্সড অ্যাসেটস আছে, নিয়ে চলে আসলাম। ঠিক আছে, চারটে ফিক্সড অ্যাসেটস। ঠিক আছে, তাহলে প্ল্যান্ট এন্ড মেশিনারি, বিল্ডিং, ঠিক আছে, বিল্ডিং, মোটর কার, ঠিক আছে, আর ফার্নিচার, চলে আসলাম। ঠিক আছে, আর ডিভাইড বাই, এগুলো প্লাস করতে হবে। ঠিক আছে, ডিভাইড বাই
ডিভাইড বাই কি করব, যে এই যে রেশিওটা, এই রেশিও ডিভাইড বাই তাহলে 8 লাখ, ঠিক আছে, প্লাস, ঠিক আছে, 5 লাখ প্লাস, পরে 2 লাখ প্লাস 1 লাখ, এটা আছে, ঠিক আছে। এবার ডিভাইড বাই এখানে কারেন্ট অ্যাসেটস গুলো স্টক ডেটার্স এগুলো যে পাশে বসে গেল, ঠিক আছে, তাহলে এগুলো বসবে, ঠিক আছে, তাহলে স্টক, ঠিক আছে, প্লাস ডেটার্স, ঠিক আছে, ঠিক আছে, ব্যাংক, আর এখানে ক্যাশ, তাহলে সবগুলোকে যোগ করে বসবে এখানে ক্যাশ, আর এখানে বসলো, ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে এখানে 8 লাখ প্লাস 50,000 প্লাস 2 লাখ প্লাস 1 লাখ, এখানে বসলে 1,80,000 প্লাস 1,10,000 প্লাস 80,000 প্লাস 30,000, ঠিক আছে, পুরোটা বসলো। এবার এটাকে ক্যালকুলেশন করে বের করতে হবে, তাহলে 8 5 13, 13 15 16, তাহলে 16 লাখ 16 লাখ টাকা। ডিভাইড বাই 2,90,000 3,20,000, তাহলে 4 লাখ, 3,20,000, হ্যাঁ 4 লাখ, তাহলে 4 লাখ বেরিয়ে চলে আসলো। তাহলে আমি যদি এখন ফিক্সড অ্যাসেটস টু কারেন্ট অ্যাসেটস রেশিও ধরি, তাহলে সেটা বেরিয়ে যাচ্ছে হচ্ছে তোমার 4:1, এগুলোকে ইস টু বের করতে হবে, 4:1, মানে কারেন্ট রেশিও যা রয়েছে, কারেন্ট অ্যাসেটস যা রয়েছে তার থেকে 4 গুণ বেশি রয়েছে হচ্ছে ফিক্সড, ঠিক আছে। তো এইরকম অঙ্কগুলো তোমাদের আসতে পারে, একটু দেখে নেবে, ঘাবড়ে যাবে না, এইভাবে সূত্র পুট করে পড়বে, ঠিক আছে। তখন এই মানে x টু y রেশিও যখন থাকবে, তাহলে x ডিভাইড বাই y, যখন z টু x রেশিও থাকবে, z টু x, তাহলে z বাই x, এরকম করে করবে, ঠিক আছে।